কানেক্টেড থাকে। অর্থাৎ আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ শিখতে চান, ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আপনি ধারাবাহিকতা মেনটেন করতে না পারলে কখনোই এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবেন না। এখন এই ধারাবাহিকতাটা কিভাবে মেনটেন করবেন, এটা আমি কিছু টপিকস আপনাদেরকে বলছিলাম যারা আমার ফ্রি ক্লাসগুলোতে জয়েন করছিলেন, যে ফর ডেভেলপিং দিস ল্যাঙ্গুয়েজ, ফার্স্টলি ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্সেস, দেন সেন্টেন্স কম্পোনেন্ট, দেন পার্ট অফ স্পিচ, ভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ, আহ, মানে পার্ট অফ স্পিচের ভিতরে এই ভার্ব গুলো আসে, ভার্বের পার্ট, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, এবং প্যাসিভ ভয়েস। এই এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম বা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এখন একটু একটু মনোযোগ দিন, আমার কথাগুলো একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। যেটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এটাও বলছিলাম যারা আমার ফ্রি ক্লাসে ছিলেন, যে ফার্স্টে আমি কিছু গ্রামাটিক্যাল ক্লাস নিব আপনার ভিত্তিটা মজবুত করার জন্য, অর্থাৎ ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ানোর জন্য। আমি যদি শুধু স্পোকেন করাই, মনে করেন আমি স্পোকেন তো আমি করাচ্ছি, আমি গতকাল স্পোকেনের 8টা রুলস দিয়েছিলাম, প্র্যাকটিস করতে বলছিলাম। তো শুরু করছি গতকাল থেকেই, আজকে আমাদের সেটা সেকেন্ড ক্লাস হবে স্পোকেনের। তো মানে এটা মেইন স্পোকেন না, 120 রুলস যেগুলো মোস্ট ইউজফুল দ্যাট উই আর ইউজিং এভরি সিঙ্গেল ডে ফর আওয়ার ডেইলি কমিউনিকেশন। সো সেটা আমি পাশাপাশি দেখিয়ে যাচ্ছি আপনাদের, যাতে করে এই জায়গাটা দ্রুত ডেভেলপ হয়ে যায়। কিন্তু এই বেসিক গ্রামারটা জানা থাকলে আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্টলি ইউ উইল বি এবল টু গিভ আ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট ইউর অডিয়েন্স, আর in front of your teachers. You will be able to face any kinds of viva. You'll be able to write any kinds of paragraph, CV, report, composition without hesitation. So you have to know some grammar. এই গ্রামার মূলত কি? গ্রামার হচ্ছে মূলত পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ সম্পর্কে যার ক্লিয়ার কনসেপ্ট থাকে সে হল ইংলিশ গ্রামারটা জানে। পার্ট অফ স্পিচ মানে কি? স্পিচের পার্টস, পার্টস অফ স্পিচের পার্ট মানে কি? একটা বাক্য যখন আমরা তৈরি করি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই নামগুলোর অবস্থান, এই নামগুলোর অবস্থান মানে পজিশন যেটা, এবং অন্য কোন ওয়ার্ডের সাথে কিভাবে সেটা কানেক্টেড হচ্ছে এবং কেমন অর্থ দিচ্ছে একটা বাক্যে, এটাই বোঝা হচ্ছে পার্ট অফ স্পিচ। আর এটা যারা বুঝতে পারে, যারা এটা আইডেন্টিফাই করতে পারে, তাদের গ্রামার ক্লিয়ার হয়ে যায়। গ্রামার এই ছাড়া আর কিছু না। কোনো অ্যাডভান্স গ্রামারও যদি থাকে সেটা এর ভিতর থেকেই যায়, এর বাইরে থেকে না। হ্যাঁ, মনে করেন আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, আপনি মডিফায়ার বলেন, আপনি ডিটারমিনার বলেন, আর্টিকেল বলেন, এগুলো গ্রামাটিক্যাল টপিক, বাট এগুলো এই পার্ট অফ স্পিচেরই অংশ। তো এইটা জানা থাকলে সবকিছু কমপ্লিটলি বোঝা যায়, জানা যায়, পারা যায়। ওকে, তো একটু নেওয়ার চেষ্টা করেন। আহ, আমি গত ক্লাসে নাউন দেখিয়েছিলাম, ওটা রেকর্ডেড আছে, যারা করতে পারেননি করে নিবেন, আমি আবার ফরওয়ার্ড করব। আজকে হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন, এটা মানে ওই যে বললাম না, ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। এই প্রোনাউন যদি আপনার জানা থাকে, আপনার প্যাসিভ ভয়েস শেখাটা সহজ হবে। এই প্রোনাউন যদি আপনার জানা থাকে, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা সহজ হবে। এই প্রোনাউন যদি আপনার জানা থাকে, আপনার ন্যারেশন সলভ করাটা সহজ হবে। মানে সহজ হবে কেন বলছি, আমার উল্টো কথাটা বলা উচিত ছিল, যে এই প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, আপনি প্যাসিভ ভয়েস ভালোভাবে সলভ করতে পারবেন না। এই প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট আপনি বুঝবেন না। এটা না জানলে আপনি ওই ন্যারেশন সলভ করতে পারবেন না। তাহলে দেখছেন এই একটা টপিকের সাথে আরো 3টা অ্যাডভান্স টপিক কানেক্টেড। এটা না জেনে যদি ওগুলো আপনি সলভ করতে চান, সেটা পারবেন না। এই জন্য এই জায়গাগুলো সম্পর্কে ভালো কনসেপ্ট রাখা প্রয়োজন বা দরকার। যেমন দেখেন, প্রোনাউন কি? যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলে। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। আ প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস আ নাউন। করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল এভরি ডে, হি রিডস ইন ক্লাস 10। মনে করেন আমি একটা ব্যক্তি সম্পর্কে কথা বলবো, তো যখন আমি বলছি যে করিম একটা ভালো ছেলে, করিম ইজ আ গুড বয়, ওকে, এটা বলার পরে আমি কি বলছি, যে বোঝার চেষ্টা করেন, হি গোস টু স্কুল এভরি ডে, হি গোস টু স্কুল এভরি ডে। অর্থাৎ পরবর্তী সেন্টেন্সে করিম গোস টু স্কুল না বলে আমি বলছি হি, তারপর আবার বলছি যে হি রিডস ইন ক্লাস 10। অর্থাৎ যখন একটা পার্টিকুলার পার্সন বা থিংস সম্পর্কে কথা বলা হয়, অনেকগুলো কথা যখন আপনি বলবেন, ফার্স্ট সেন্টেন্সে তার নাম মেনশন করার পর পরবর্তী সেন্টেন্সগুলোতে তার নামের পরিবর্তে যে নামটাকে আপনি ব্যবহার করেন, সেটাকে আমরা বলছি সর্বনাম বা প্রোনাউন।
এই প্রোনাউনের ব্যবহারটা কেন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এর মেইন যে রিজন সেটা হচ্ছে যে আহ ইংরেজরা, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্রিটিশদের থেকে আসে, ইংরেজদের থেকে আসে। তো ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ এটার কোনো ব্যবহার নেই। যেমন বাংলায় আমরা ব্যবহার করি, অনেক সময় দেখবেন সে নাচতে নাচতে স্কুলে যায়, সে গান গাইতে গাইতে ভাত খায়, এরকম কথা আমরা বলি না? এখন এটা যদি আপনি ইংলিশে করেন যে হি ইটস রাইস ড্যান্সিং ড্যান্সিং অর সিঙ্গিং সিঙ্গিং, এরকম বলা যায় না। এই পরপর দুটো শব্দ ব্যবহার হয়, এটাকে রিডান্ডেন্সি বলে। আরো অনেক জায়গায় রিডান্ডেন্সির ব্যবহার আছে। তো প্রতিটা সেন্টেন্সের শুরুতে নাউনের ব্যবহার, যে করিম ইজ আ গুড বয়, করিম গোস টু স্কুল এভরিডে, করিম রিডস ইন ক্লাস 10, এটা খারাপ শোনায়। এটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই জন্য এই করিমের পরিবর্তে আপনি যখন একটা সর্বনাম ব্যবহার করছেন, তখন ওই সেন্টেন্সটা বলতে, দেখতে বা লিখতে সুন্দর লাগে। এইভাবেই অ্যাকচুয়ালি প্রোনাউনটার উৎপত্তি বা উদ্ভব। এখন এই প্রোনাউনের কিছু ক্লাসিফিকেশন আছে এবং এইটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। আমি কিন্তু এই গ্রামার গুলোকে আপনাকে খুব জোর দিয়েও পড়তে বলছি না, জাস্ট বিষয়গুলোর সঙ্গে পরিচিত হতে বলছি। আমি বারবার বলি যে আমি যেটা পড়াচ্ছি শুধু দেখেন, জিনিসগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হন, পরিচিত হন, পরে কোথাও বললে যেন মনে পড়ে যে না এটা আমি দেখছি বা একটা ডিসকাশন আমি এটার উপর শুনছি। একদম অপরিচিত থাকলে হবে না। আমি বলছি না আপনি এটা নোট করেন, আপনি এটা মুখস্থ করেন, নাথিং। ডোন্ট ডু এনিথিং, জাস্ট সি ইট। এটা দেখেন শুধুমাত্র। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভ প্রোনাউন। এখানে 9টা আছে, টোটাল প্রোনাউন 8 প্রকার। এই ইন্টেন্সিভটা, এটা অ্যাকচুয়াল প্রোনাউন না, এটা মূলত এই রিফ্লেক্সিভ থেকে আসে। এটা বলবো, এটা নিয়ে কথা বলবো। তো একটু দেখেন এইগুলো মূলত কি। যদি একটু সামনের দিকে আসি বা আমরা একটু দেখার চেষ্টা করি, here you can see. আহ, একটু একটু ইয়ে আসছে। আচ্ছা, দেখেন পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রেফার টু আ সার্টেন পার্সন, থিংস আর গ্রুপ। I, it, he, she, they, we, and you are the personal pronoun. Try to understand here. Again, personal pronouns are two types, subjective and objective. কি বলছে, কোনো ব্যক্তি বা বস্তুকে পার্সোনাল প্রোনাউন বলে। তো পার্সোনাল প্রোনাউন মূলত 2 প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এই এই সাবজেক্টিভ প্রোনাউনটা কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। যেটা একটা সেন্টেন্সের শুরুতে বসে বা সাবজেক্টের স্থানে বসে। আর অবজেক্টিভ প্রোনাউনটা কি, যেটা একটা সেন্টেন্সের অবজেক্টের স্থানে বসে। এই বিষয়টা আমাকে বুঝতে হবে। হিয়ার ইউ ক্যান সি, ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন। আহ এই দেখেন, সাবজেক্ট প্রোনাউন আই, উই, হি, শি, দে এবং ইট, এগুলোকে আমরা সাবজেক্ট প্রোনাউন বলি, অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের শুরুতে বসে। সেন্টেন্স বা বাক্যের শুরুতে বসে। যেমন দেখেন, আই লাভ ব্যানানা, আমি কলা পছন্দ করি। হি অ্যান্ড আই হ্যাড আ ডিল, দে শুড গো ফর আ স্টাডি ট্যুর। সো দে, হি, আই, এগুলো সবই হচ্ছে আমাদের মূলত সাবজেক্ট প্রোনাউন, যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, সাবজেক্টের স্থানে আছে। অবজেক্ট প্রোনাউনটা কি? অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম। অবজেক্ট গুলো হচ্ছে মি, আস, হিম, হার, দেম, ইট, অর্থাৎ এগুলো অবজেক্টের স্থানে বসে। রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। ইউ শুড অর্ন দেম, ইউ শুড অর্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। প্লিজ টেক ইট সিরিয়াসলি। দে মানে তারা, এই দেম মানেও তারা। যখন জিনিসটা অবজেক্টে বসতেছে তখন দেম ইউজ করতে হচ্ছে। হার, এটা শি এর অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ রাতুল লাভস হার মানে রাতুল তাকে ভালোবাসে। তাকে ভালোবাসে মানে কোন একটা মেয়েকে বোঝাচ্ছে।
এই হার দেখে আমরা বুঝতে পারছি। প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইটের সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্ম ইট। এইখানে একটা টেবল আছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হিয়ার ইউ ক্যান সি পার্সোনাল প্রোনাউন, subject object, then you can see here possessive adjective, possessive pronoun and reflexive pronoun. So what is possessive adjective or possessive pronoun as well as reflexive pronoun? দেখেন, সাবজেক্ট আর অবজেক্টটা তো বুঝতে পারছেন যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, ইউ ইউ, হি হিম, শি হার, উই আস, দে দেম। এখন দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভটা কি। এই যে কিছু ওয়ার্ড আছে না, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমরা অনেকেই প্রোনাউন হিসাবে চিনে থাকি, বাট এটা প্রোনাউন না, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি জানেন? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কোনো শব্দ যেটা অন্য একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে। আর প্রোনাউন কি, ডেফিনেশন বুঝতে হবে। প্রোনাউন হচ্ছে এমন কোন শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে। নাউন বসে কোথায়? নাউন একটা বাক্যের একদম শুরুতে বসে, সাবজেক্টের স্থানে, এগুলো ওয়ার্ডের ফাংশন বোঝেন, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসে। এই মাইন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলোকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এগুলো মূলত কিভাবে প্র্যাকটিক্যাল বাক্যগুলোতে ব্যবহার হয় আমি দেখাচ্ছি। এরপর দেখে, অর্থাৎ এই যে মাই, ইওর, হিজ, হার, আওয়ার, এদের পরে অবশ্যই অবশ্যই একটা একটা নাউন থাকে। অর্থাৎ এরা নাউনকে রিপ্লেস করে না, বরং নাউনকে মডিফাই করে। যেমন দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। মাই কার, কারকে মডিফাই করছে মাই। ইট ইজ ইওর হোম, এটা তোমার বাড়ি, ইওর হোম। দ্যাট ইজ হার ক্যাট, অর্থাৎ হার ক্যাট, ইওর হোম, মাই কার। এই এই ওয়ার্ডগুলোর পর অবশ্যই অবশ্যই নাউন থাকে, এই জন্য এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। আরেকটা কথা বলে রাখি, এই এই যে ক্লাসিফিকেশন গুলো দেখাচ্ছি যে প্রোনাউন, এই এই যে 8 প্রকার প্রোনাউন এখানে আছে, এদের ভিতরে হুম, অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে। অর্থাৎ এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখছেন না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে। এই যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন দেখছেন, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। এই পজিটিভ প্রোনাউন দেখছেন, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। তো এক্সাম্পল গুলো সেম, কিন্তু কখন আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলবো আর কখন সেটাকে প্রোনাউন বলে, এটা এটা ফাইন্ড আউট করতে হবে। সেটা কিভাবে? আচ্ছা, আরেকটু সামনের দিকে যাই। এরপর দেখেন এখানে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ। রিফ্লেক্সিভ মানে কি জানেন? রিফ্লেক্ট করে এগুলো। রিফ্লেক্ট মানে কি? প্রতিফলিত হওয়া। যেমন মিরর, আয়নার সামনে দাঁড়ালে নিজের ফেসটাই দেখা যায় না, তো এগুলো নিজের দিকে ফিরে আসে, একটা কথা নিজের দিকে ফিরে আসে। কেমন সেটা? আমি যদি বলি সে আত্মহত্যা করলো, আত্মহত্যা করা মানে কি বলেন তো? নিজেকে নিজে হত্যা করা, নিজেকে নিজে মেরে ফেলা। তাহলে এটা ইংলিশে কি হবে? হি কিল্ড হিমসেলফ, শি কিল্ড হারসেলফ, অর্থাৎ কথাটা নিজের দিকে ফিরে যায়। হ্যাঁ, এইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয়। আমি যদি বলি আহ আমি এখন আমার সম্পর্কে বলতে চাচ্ছি আপনাদের সামনে, কিভাবে ইংলিশে বলবেন? আমি এখন আপনাদের সামনে আমার সম্পর্কে বলতে চাচ্ছি। নাও আই এম going to introduce about myself, এই যে I am going to introduce about myself, এই যে I myself, that is called reflexive pronoun। বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু বুঝিয়ে দিই, বোঝেন একটু। মনে করেন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। কি বললাম? আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এবার আমি যদি বলি হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। সে আমাকে একটা কলম দিয়েছিল, হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আবার আমি যদি বলি দিস ইজ মাই পেন, এটি আমার কলম। আবার আমি যে এরকম একটা কথা বলি, দিস পেন ইজ মাইন। খুব ভালোভাবে এই এই বাক্যগুলো একটু বুঝবেন, হ্যাঁ। এই যে আই, এটা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এই যে মি, এটা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এই যে মাই, এটা হচ্ছে আমার মূলত পজেসিভ প্রোনাউন। এই পজেসিভ অ্যাডজেক্টিভ এই পেনকে মডিফাই করে। পেনকে কি করে?
মডিফাই করে। পেনটা কি? একটা নাউন, মাই পেন, আমার কলম। কিন্তু দিস পেন ইজ মাইন, এই মাইনটা পজিটিভ প্রোনাউন, কারণ এই মাইনটা কিন্তু আমার এক্সটেনশনে আছে, অর্থাৎ এটা অন্য কোনো নাউনকে মডিফাই করছে না। এটার পরে ফুল স্টপ আছে, দেখছেন? যদি দেখেন কোনো ওয়ার্ড অন্য আরেকটা ওয়ার্ডকে মডিফাই করতেছে, বিশেষায়িত করতেছে, কোনো মানে অন্য আরেকটা ওয়ার্ড বলতে নাউন বা প্রোনাউনকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু প্রোনাউন কখনো কাউকে মডিফাই করে না। প্রোনাউন নাউনকে রিপ্লেস করে বসে। নাউন কোথায় বসে? শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। অর্থাৎ এই বাক্যটা একটু খেয়াল করেন, দিস ইজ মাই পেন। এই যে দিস মানে কি, দেখেন, এই দিস মানে, অর্থাৎ দিস এর পরে ইজ আছে, ভার্ব আছে না? তাহলে এই দিসটা তাহলে নিশ্চয়ই সাবজেক্ট, যেহেতু এই ইজটা ভার্ব, তো দিসটা নিশ্চয়ই সাবজেক্ট। তো সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড কখনো সাবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো কোনোদিন সাবজেক্টে বসে না। তো এই দিসটা কিন্তু আমার একটা প্রোনাউন, এবং এইটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বলেন তো কি বললাম? ডেমনস্ট্রেট, নির্দেশক, যে দিস ইজ মাই পেন, এটি আমার কলম। কিন্তু এর পরের বাক্যে দেখেন লেখা আছে দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই কলমটি আমার, এই কলমটি আমার। এইখানে এই দিস পেন, এটাকে বলা হয় একটা কম্পাউন্ড নাউন বা নাউন ফ্রেজ। এখানে পেনটা কিন্তু মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, এটাকে প্রিমডিফাই করছে দিস শব্দটা। অর্থাৎ এই দুটো ওয়ার্ড মিলে এটাকে নাউন ফ্রেজ বলে। ফ্রেজ বোঝেন? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ এবং ক্লজ, একের অধিক ওয়ার্ড বা এক গুচ্ছ ওয়ার্ড যখন একটা মাত্র অর্থ দেয় তাকে ফ্রেজ বলে, যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, ক্লজের ভিতর সাবজেক্ট ভার্ব থাকে। তো এই বাক্যে মেইন সাবজেক্ট কিন্তু এই পেন, পেনকে মডিফাই করছে দিসটা। অর্থাৎ একসাথে বলে দিস পেন, এতটুকু ধরেই সাবজেক্টের অংশ, তারপরে ভার্ব আছে। অর্থাৎ দিস পেন এটা নাউন ফ্রেজ। আলাদাভাবে বলে পেনটা একটা নাউন, দিসটা আমার অ্যাডজেক্টিভ, কারণ এটা পেনকে মডিফাই করছে। কিন্তু উপরের দিস কিন্তু কাউকে মডিফাই করছে না, কোনো নাউনকে মডিফাই করছে না, এরপর ডিরেক্টলি ভার্ব আছে। তার মানে এই যে উপরের যে দিস, এই দিসটা হচ্ছে পজিটিভ, সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এই নিচের দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই যে উপরে যে মাই, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই নিচে যে মাইন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কেউ আরো বুঝাই, আর একটু সামনে আসি, দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝেন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসেই সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে। দেখেন কি বলছে, অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে, ওই যে দেখালাম না। কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে, তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। These pronouns indicates or demonstrate something specific in the sentences. These, those, that, and these are the demonstrative pronoun. শুড আই ব্রিং দোজ, আমার কি ওগুলো আনা উচিত? এই যে দোজ, এরপরে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, সেটা প্রোনাউন। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড, এই দিস এরপরে ভার্ব আছে, তার মানে এটা প্রোনাউন। দোজ আর বিউটিফুল, এই দোজ এরপরে ভার্ব আছে, তার মানে এটা প্রোনাউন। অর্থাৎ এদের পরেই ভার্ব, তার মানে এরাই সাবজেক্ট, সাবজেক্ট মানে এটা প্রোনাউন। বোঝেন? এইগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝেন? আরেকটু সামনে আসি, দেখেন ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এইটা কি? কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর ইউজ টু আস্ক অর মেক এনি কোশ্চেন্স। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হু ইজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর আ মিল, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে এই যে হু, হোয়াট, হুম, এই যে ওয়ার্ড গুলো আপনারা দেখছেন, এই ওয়ার্ড গুলো কিন্তু সবই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই ওয়ার্ড গুলো আমাদের আহ এটা কি বললাম, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ এদের পরে ভার্ব আছে। আবার এই সেম ওয়ার্ড গুলোই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হয় যখন অন্য একটা নাউনকে মডিফাই করে। সেটা কেমন? এবার একটু আপনাদের বোঝাই। আবার এই জায়গাটাতে আসি। মনে করেন আপনি একটা লাইব্রেরিতে গেছেন, এখন লাইব্রেরি ম্যানের কাছে একটা বই চাচ্ছেন। এমন একটা বই চাচ্ছেন যে বইটা আপনার খুব কাছেই আছে, তো আপনি তাকে বলছেন আমার এই বইটা দরকার। আপনি কি বলছেন? আই নিড দিস বুক। একটা বই আপনি চাচ্ছেন যেটা আপনার থেকে অনেক দূরে আছে, উপরে ও আলমিরাতে আছে, তো আপনি বলতে পারেন আই নিড দ্যাট বুক। আবার আপনার কাছেই আছে অনেকগুলো বই, তখন আপনি কি বলেন? আই নিড দিস বুকস। আবার দূরে অনেকগুলো বই যদি থাকে, আপনি যদি বলেন আমার ওই বইগুলো দরকার, আই নিড দোজ বুকস। কি লিখলাম? দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিজ মানে এগুলো, দোজ মানে ওগুলো।
কিন্তু এই যে শব্দগুলো আমি এখানে বসালাম, এগুলোর পরে কি আছে? বুক, অর্থাৎ নাউন আছে। নাউনকে মডিফাই করেছে, তার মানে এই শব্দগুলো সব কি? অ্যাজেক্টিভ। কি বললাম? অ্যাজেক্টিভ। এগুলোকে কি বলে? ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। এখন দেখেন আরেকটা বাক্য আমি একটু যদি বলি, হুইচ ইজ ইয়োর বুক। বলুন তো কি লিখলাম? কোনটি তোমার বই? কোনটি তোমার বই? এই হুইচটা কি? এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এরপরে কি আছে? ভার্ব আছে, অর্থাৎ সাবজেক্টের স্থানে হুইচ আছে। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য লিখি, হুইচ বুক ইজ ইয়োর্স, এর মানে কি জানেন? কোন বইটি তোমার? এই হুইচটা কি জানেন? এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। হুইচ ইজ ইয়োর বুক, এই হুইচটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হুইচ বুক ইজ ইয়োর্স, এই হুইচটা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। এই যে উপরের যে ইয়োর, এটা পজেসিভ অ্যাজেক্টিভ, বাট এই নিচে যে ইয়োর্স, এটা পজিটিভ প্রোনাউন। কেন? এটা কেউ আমাকে ব্যাখ্যা দিতে পারবেন? আপনাদের মধ্যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা থেকে কেউ কোনো কিছু বুঝতে পারছেন? রেইজ হ্যান্ড প্রেস করেন, কে কথা বলতে পারবেন, কে আমাকে এটা ব্যাখ্যা দিতে পারবেন আপনাদের ভিতর থেকে? বলেন, কে পারবেন? আমি এখানে কি বলছি যে হুইচ ইজ ইয়োর বুক, কোনটি তোমার বই, আর হুইচ বুক ইজ ইয়োর্স। আমি বলছি এই উপরের হুইচটা আমার একটা প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, নিচের হুইচটা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। আমি কি বলছি? প্রোনাউনের ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশন মিল আছে এবং এক্সাম্পল গুলো সেম, বাট বাক্য থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা প্রোনাউন কোনটা অ্যাজেক্টিভ। আবার এই যে ইয়োর বুক, এই ইয়োরটা হচ্ছে প্রথম যে ইয়োর, এটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ, আর পরে এই যে ইয়োর্স, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেন? কেউ ব্যাখ্যা দিতে পারবেন? বলেন, একজন বলেন। স্যার পারভেজ, বলেন পারভেজ, আপনি বলেন। হ্যাঁ, বলেন। স্যার হ্যালো স্যার। হ্যাঁ, স্যার প্রথমটা, স্যার আমি তো মানে আপনার শুধু প্রোফাইলটা আসতেছে আর কি স্যার, আমি আপনাকে দেখতে পাচ্ছি না আর কি। ওই ওই যেখানে প্রোফাইল আসতেছে ওইখানে একটা ক্লিক করেন, ওইখানে দুইবার ক্লিক করেন, চাপ দেন, প্রেস করেন। হ্যাঁ, কে বলবেন? বলেন। রাফিয়া আক্তার, বলবো স্যার। সজীব, হ্যাঁ বলেন সজীব। স্যার প্রথমটা হুইচ ইজ ইয়োর বুক, এইখানে প্রথমটা হচ্ছে স্যার আপনার প্রোনাউন। কেন প্রোনাউন? আমি সেইটা বলছি। বলেন, কে বলবেন? রুবেল মোল্লা বলতে পারবেন? রাফিয়া আক্তার বলবেন কেন জি, প্রোনাউন? বলেন তো। স্যার আমি বলবো স্যার। হুইচ এটা হচ্ছে প্রোনাউন, এটা বাক্যের শুরুতেই বসেছে এবং পরে একটা ভার্ব আছে। আর ইয়োর বুক, এখানে বুকসটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে ইয়োর, সো এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্রথম বাক্যে। আর দ্বিতীয় বাক্যে হুইচ বুক ইজ ইয়োর, এখানে এই হুইচ বুক বইটিকে মডিফাই করেছে, যে কারণে এটা অ্যাডজেক্টিভ। ইজ ইয়োর, হুইচ বুক ইজ ইয়োর্স, ইয়োর্স এটা বাক্যের শেষে বসেছে, এটা পজেসিভ প্রোনাউন। থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। দেখেন তাহলে কেন এটা হুইস, এটা আমার সাবজেক্টের স্থানে আছে প্রথম যে হুইসটা, এবং এরপরে তো আর কোনো ওয়ার্ড নেই, তো সাবজেক্টে নাউন বা প্রোনাউনই থাকে। তো অ্যাজ এ ওয়ার্ড এটা একটা প্রোনাউন এবং এইটাকে বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। আর নিচের যে হুইস, এরপর আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে বুক, এটা আমার একটা নাউন। এই বুককে মডিফাই করছে, নাউনকে এই হুইস মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে আমার অ্যাজেক্টিভ। আবার উপরে ইয়োরটা মডিফাই করছে বুককে, এই জন্য এটা অ্যাজেক্টিভ। কিন্তু পরে যে ইয়োর্স, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এরপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা অন্য কোনো নাউনকে মডিফাই করতেছে না। তো এই জিনিসটা বুঝতে হবে। এই যে যেটা বলছিলাম, দিস ইজ মাই পেন, এই উপরের দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট নিচের দিস ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। এই উপরের যে মাই পেন, এই মাই পজিটিভ অ্যাজেক্টিভ, কিন্তু এই মাইন এটা পজিটিভ প্রোনাউন। আমরা কিন্তু অনেকেই এগুলোর ব্যবহার জানি না। আপনি যদি একটা নিউজ পেপার পড়েন, একটা প্র্যাকটিক্যাল স্টোরি পড়েন, যদি এরকম একটা বাক্য দেখেন, হুইচ বুক ইজ ইয়োর্স, আপনি এই ইয়োর্স মানে কি এটা একটু জোর দিয়ে বলা, ডাবল পজেস করা, এটা যে একটা পজিটিভ প্রোনাউন, এগুলো না, এই সেন্স না বুঝতে পারলে বাক্যের অ্যাকচুয়াল মিনিং বের করা যায় না, আপনি বুঝতে পারবেন না, নিতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে এখানে বলছিলাম, এই যেটা দেখাইছিলাম, দেখেন এই যে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, আওয়ার্স, এগুলোর ব্যবহার কোথায় হয় তাহলে বুঝতে পারছেন? একদম বাক্যের শেষে থাকে। এদের পরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন যাই থাক না কেন, অন্য আরেকটা নাউনকে এরা কখনো মডিফাই করে না। কিন্তু এই যে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, এগুলো কিন্তু অ্যাজেক্টিভ মূলত।
আবার ওই কি বললাম, দিস দ্যাট দোজ দিস, ওগুলো কখনো প্রোনাউন হয় কখনো অ্যাজেক্টিভ হয়। এই যে হোয়ার, হু, হুইস, হোয়েন, মানে এই যে ডাবল ইউএইচ যে ওয়ার্ড গুলো দেখলাম, এগুলো ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হয়, আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়। কখন হবে আমাকে বুঝতে হবে সেটা বাক্যে দেখে। কিভাবে বুঝবো? যদি এই ওয়ার্ড গুলো, কোন ওয়ার্ড গুলো, এই দিস দ্যাট দোজ দিস হোয়াট হুজ হুইস, বা এই যে, মানে এই ওয়ার্ড গুলো যদি আমার অন্য একটা নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যদি মডিফাই না করে তাহলে সেটা প্রোনাউন। দ্যাটস সিম্পল। আচ্ছা, পজিটিভ তো বুঝাই দিলাম, এরপরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভটা কি দেখেন, বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, ডাবল বেস ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকে তখন সেটাকে আমি বলছিলাম যে, অর্থাৎ কোশ্চেন তৈরি করে, তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এইখানে রিলেটিভ মানে রিলেট করে। Relative pronouns are used to connect more information to a clause or sentences. That, who is, who, whom, whose, where are the relative pronouns. The man who is wearing the black sunglass is my uncle. এই মানুষটা যে ব্ল্যাক সানগ্লাস পরে আছে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভ ফর 2 years. এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট। এই শার্টটা যেটা আমি গতকাল কিনেছিলাম খুব সুন্দর ছিল। তো এই দিস ইজ দ্য প্লেস, এটা একটা ক্লজ। আই লিভ ফর 2 years, এটা আরেকটা ক্লজ। এই দুইটা আলাদা ক্লজ কে কানেক্ট করছে এই ওয়্যার শব্দটা, অর্থাৎ রিলেট করে, কানেক্ট করে আলাদা দুইটা বাক্য, আলাদা দুইটা ওয়ার্ড বা ফ্রেজকে। কারা? এই রিলেটিভ প্রোনাউন। যখন এরা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতেছে, কারা? এই ডাবল বেস ওয়ার্ড গুলো, তখন এদের অর্থটা কয়ের জায়গায় জ হয়। কয়ের জায়গায় জ হয় মানে কি? এই হুইস মানে আমরা জানি কোনটি, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হোয়ার মানে কোথায়। কিন্তু যখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতেছে তখন এই হুইস মানে হয়ে যাচ্ছে যেটি, হু মানে যে, হুম মানে যাকে, হুজ মানে যার, হোয়ার মানে যেথায় বা যেখানে। এরকম একটা অর্থ বা মিনিং আমার দিচ্ছে। বোঝার চেষ্টা করে। তাহলে এই বাক্যগুলোর অর্থ আপনারা বুঝতে পারছেন আশা করি। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। মানুষটা যে ব্ল্যাক সানগ্লাস পরে আছে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভ ফর 2 years, এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট। এই শার্টটা যেটা আমি গতকাল কিনেছিলাম এক্সিলেন্ট ছিল। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে প্রতিফলিত করে। when the subject itself comes again as an object, reflexive pronouns are used. They end with self or selves. Himself, myself, herself, themselves are the examples of reflexive pronoun. হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল, অর্থাৎ সে নিজেকে নিজে হত্যা করেছিল। দে হার্ট দেমসেলভস ওয়েন দে ট্রিপ অন দ্য স্টেয়ার্স। তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, তারা নিজেদেরকে ব্যথা দিয়েছিল যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম। আমি আমাকে বলছিলাম যে মূল্যবান সময় নষ্ট করো না, নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, ভ্যালুয়েবল টাইম। ওকে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি করে? রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়, নিজের দিকে ফিরে আসে। অর্থাৎ সাবজেক্ট দেন ভার্ব, তারপর ওই প্রোনাউনটা আমাদের বসতেছে, যে হি হিমসেলফ, দে দেমসেলফ, আই মাইসেলফ। এটাকে কি বলে? আবারও বলছি, রিফ্লেক্সিভ প্রোনাউন। বাট এইখানে একটা বিষয় আছে, এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে। সেটা কি জানেন? এই দেখেন, ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন, এই প্রোনাউনটা মূলত এই রিফ্লেক্সিভের পেটের ভিতর থেকে আসে, এরকম বলা যেতে পারে। কেমন?
বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে এমপ্যাথিক অর ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। এমপ্যাথিক অর ইন্টেন্সিভ মানে জোর দিয়ে বলা, জোরালো করা। যেমন আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এর মানে কি জানেন? আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। অর্থাৎ এই যে মাইসেলফ, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে দেখছি সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এই প্রোনাউনটা। বাট এইখানে ওই একই ওয়ার্ড গুলো সাবজেক্টের পরেই বসে। কোথাও দেখছেন হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ ম্যারিড লিস্ট, দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সেরিমনি? অর্থাৎ এগুলো দেখলে আপনার আনকমন মনে হবে, কারণ এগুলো তো অ্যাকচুয়াল সেন্টেন্সের স্ট্রাকচার না। জানেন, এটা আমি আমি নিজেও আগে বুঝতাম না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, সে অনেক আগের কথা, তো আমার ভার্সিটির একটা ম্যাম এই ধরনের প্রোনাউন ব্যবহার করতো। হ্যাঁ, ইউ ইয়োর সেলফ ডু দ্য ওয়ার্ক, আর হি হিমসেলফ, এরকম করে কথা বলতো। আমি বুঝতাম না, আমি ইংরেজি জানতাম, বাট আমি ভাবতাম এরকম ভাবে কি ধরনের সেন্টেন্স হয়, কারণ প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে তো ভার্ব বসে। যদি ভার্ব নাও বসে, সেখানে অ্যাডভার্বের ব্যবহার হয়। অ্যাডভার্ব কেমন? যেমন আই ইউজুয়ালি ডু দ্যাট কাইন্ডস অফ থিংস, হি জেনারেলি ডু, হি অলরেডি, এই ধরনের ইউজুয়ালি, জেনারেলি, অলরেডি, এই ধরনের কিছু শব্দ বসতে পারে যেগুলোকে অ্যাডভার্ব বলে সাবজেক্টের পরে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে প্রত্যেকটা ইংলিশ বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। যদি ভার্ব নাও থাকে, তো সেখানে অ্যাডভার্ব থাকে, কারণ অ্যাডভার্ব একটা বাক্যে যে কোনো জায়গায় বসতে পারে। কিন্তু এই ধরনের কোনো ওয়ার্ড যদি দেখা যায়, সেটা একটা মানে আন করা হয়ে যায়, সেটার মিনিং বের করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। বাট পরে আমি বুঝতে পারছিলাম, এটা যখন ডিটেলসে জানলাম, যে না, এটা একটা রুলস, এটা হচ্ছে প্রোনাউনের একটা ক্লাসিফিকেশন, এটাকে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন বলে। এবং এটা কোন সেন্সে ব্যবহৃত হয়? বলছে হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। এর বাংলা অর্থ সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করছে। মনে করেন আপনি একটা স্কুলে, একটা কলেজে পড়াশোনা করেন, এখন আপনার অ্যানুয়াল এক্সামের রেজাল্ট দিবে, তাই না? ছেলে মেয়েদের রেজাল্ট দেয় না? এখন রেজাল্ট দেওয়ার দিন, রেজাল্ট ঘোষণা করার আগেই আপনি নিজের ঢোল নিজে পিটায় বেড়াচ্ছেন, সবাইকে বলে বেড়াচ্ছেন আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। দ্যাট ইজ কল্ড হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্যাট থিংস। দে দেমসেলফস অ্যাটেন্ডেড দ্য সিরিমনি। তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ের বিয়ে দিলেন, বিয়েতে আপনার আশেপাশে রিলেটিভসদের আপনি ইনভাইট করলেন না, নিজেরা নিজেরা কাজ সেরে ফেললেন। অনেকে আছে না? তো অনেকে পরে আপনার সমালোচনা করছে, গালমন্দ করছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাদেরকে জানালো না, নিজেরাই নিজেদের কাজ করে ফেলছে। একটা বড় খাওয়ার আয়োজন করছেন, এখন আয়োজন করে আপনার রিলেটিভস বা বাইরের লোকদের না খাওয়ায় নিজেরাই সেগুলো খেয়ে নিলেন। সো দ্যাট ইজ দ্য sense for making that kinds of sentences or using that kinds of pronoun. They themselves attended the ceremony. তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। অর্থাৎ এগুলো একটু জোর দিয়ে বলা, একটু চাপ প্রয়োগ করে বলা, এবং এই ধরনের একটা সেন্স এই প্রোনাউন গুলো নিয়ে আসে। বুঝতে পারছেন আপনারা কি বললাম এই জায়গাটা? এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন জিনিসটা একটু বুঝে নিতে হবে। বোঝেন কিছু, নাকি মাথার উপর দিয়ে যায়? হ্যাঁ, কথা বলেন, শোনা যায় না আমাকে? জি স্যার, জি স্যার। ওকে, এবার দেখেন। আচ্ছা, আমি পরে কথা বলছি আপনাদের সাথে, আগে একটু আমি শেষ করি, তারপর কথা বলছি। এরপর দেখেন ইনডিফিনিট প্রোনাউন, এগুলো প্র্যাকটিস একটু চর্চায় থাকলেই হয়। দেখেন ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহৃত হয় সাধারণত। এই যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, সামথিং, নাথিং, এনিথিং, এগুলোকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। দেখেন এগুলো যদি সাবজেক্টের স্থানে বসে, যেহেতু প্রোনাউন, বসলেই সাবজেক্টে বা অবজেক্টেই বলবে, অন্য কোথাও বলবে না, তো এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, ভার্বের সাথে এস বা ইএস হয়। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস আছে না, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, ইট, রহিম, করিম, এরকম হলে আহ আমার এটা ইয়ে হবে, কি বলে, ভার্বের সাথে এস বা ইএস হবে। তো এই এই জায়গাটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এই ইনডিফিনিট প্রোনাউন গুলো ওই সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে। এই জন্য দেখেন এভরিবডি ওয়ান্টস, এই ওয়ান্টের সাথে এস আছে। অনেকে এই জিনিসটা বোঝে না।
দেখেন নাউনের সাথে এস থাকা মানে ওই নাউনটা প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যদি এস থাকে ওই ভার্ব কিন্তু প্লুরাল না, ওই ভার্বটা বরং সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, অর্থাৎ সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য রাইজের সাথে এস হচ্ছে, ইএস হচ্ছে। তো এই ওয়ার্ড গুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসাবে বসে, ওই হি সি ইট রহিম করিমের মতো কাজ করে। অর্থাৎ অনেক ওয়ার্ড আছে এভরিবডি দেখলে মনে হয় কি প্লুরাল, প্রত্যেকে অনেকে, কিন্তু না, এটা ইন্ডিভিজুয়ালস পার্সনকে ইন্ডিকেট করে। এই জন্য এগুলো সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। নান ক্যান বিলিভ ইউ, এনিথিং ইজ ইম্পসিবল। তো এগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলে। রেসিপ্রোকাল প্রোনাউন এটা একটু দেখেন। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার এবং অন অ্যানাদার এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। জাস্ট এই দুইটা ওয়ার্ড, দুইটা ফ্রেজাল ওয়ার্ড। তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ। তামিম এবং রুমি একজন আরেকজনকে খুব ভালোবাসে। অর্থাৎ দুইজনের ভিতরে একটা রিলেশন বা সম্পর্ক বোঝাতে ইচ আদার, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক বোঝাতে আমাদের মূলত অন অ্যানাদার এটা বসে থাকে বা ব্যবহার হয়ে থাকে। ওকে, রুমি সুমি আর নীলা লাইক অন অ্যানাদার, রুমি সুমি এবং নীলা একজন আরেকজনকে ভালোবাসে। এখন এই যেগুলো আপনারা দেখছেন বা যেগুলোর কথা আমি আপনাদেরকে বলছি, আরেকটা আছে এখানে ডিস্ট্রিবিউটিভ, বাট এটা মূলত অ্যাডজেক্টিভের ভিতরে যায়, এটা আমি এখানে দেখাবো না। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ করে বাট এটা অ্যাডজেক্টিভের ভিতরেই যায়। আমি ওইখানে আপনাদের এটাকে ডিটেলসে দেখাবো। যেমন তারপরে একটু বলি, দেখেন, একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করতে আইদার অর নেইদার নর ইজ এভরি এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন আইদার অফ দ্য টু ম্যান হ্যাজ গন দেয়ার, মানে দুইজনের, আইদার বলতে একটা পজিটিভ সেন্স দেয়, দুইজনের একজন সেখানে গিয়েছিল। নেইদার অফ দ্য বুক হ্যাজ ফ্যাসিনেটিং, মানে কোনো বই ভালো ছিল না, এটা নেগেটিভ মিনিং দেয়। এস অফ দ্য মেম্বার হ্যাজ বিন সিলেক্টেড ফর নেক্সট লেভেল। আর এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হয়, এরকম কিছু সেন্স আছে এখানে। যেমন এটা মেম্বার্স হবে, এখানে বুকস হবে, এখানে টু ম্যান মেন হবে, এরকম মানে এই জায়গাগুলোতে এই এই সাবজেক্টটা প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, শুধুমাত্র এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হওয়ার কারণে। কিন্তু এগুলোকে প্রোনাউন বলা হয় না। এর কারণ দেখেন, এই যে ম্যান, বুক, মেম্বার্স, এগুলো কি? এগুলো নাউন না? তাহলে নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, এই যে আইদার অর নাইদার নর ইজ, এগুলো তো নাউনকে মডিফাই করছে, তার মানে এগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এনসিয়েন্ট গ্রামারে এগুলোকে প্রোনাউন হিসেবে ইন্ডিকেট করা হতো, বাট অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ গ্রামার এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। তো যাই হোক, সবকিছু বাদ দিয়ে আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যারা আমার এই কোর্সে যারা ভর্তি হয়েছিলেন বা আমি যাদেরকে ভর্তি করিয়েছি, আমি বলছি যে আমার এই কোর্সটা প্রত্যেকের জন্যই পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এটা কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমি কোর্সটা করিয়ে থাকি। আপনি স্টুডেন্ট হন, জব হোল্ডার হন, টিচার হন, অফিসার হন, আমি যেটা পড়াবো ইন ডিটেলসে পড়াবো, সবকিছু ভালোভাবে শিখতে পারবেন। এখন অনেকেই আছেন যারা শুধুমাত্র স্পিকিংটা শিখবেন, স্পোকেন ইংলিশটাই ডেভেলপ করতে চাচ্ছেন, এত গ্রামার ডিটেলস আপনার জানার দরকার নেই, আর স্পিকিং করার জন্য এত ডিটেলস গ্রামারের প্রয়োজনও হয় না। আমি স্পিকিং শেখাবো, খুবই সহজ, অনেক সহজ, ভালোভাবে করতে পারবেন, প্লেজারের সাথে করতে পারবেন। কিন্তু গ্রামারটা যাদের দরকার, বিশেষ করে যারা ব্যাংক জব, বিসিএস, অ্যাডমিশন টেস্ট এগুলো যারা ফেস করেন বা সামনে ইন ফিউচারে দিবেন, তাদের এটা লাগবে এবং তারা এটার উপরে ফোকাস করবেন, ইন ডিটেলসে পড়বেন। যেমন এখানে 7টা পেজ আছে, পড়তে সময় লাগবে না। এগুলো যারা প্রিপারেশন নেন, কিভাবে নেন? মনে করেন এই যে কম্পিটিটিভ এক্সাম, জব ইংলিশ, সস ইংলিশ, বিভিন্ন আমরা বড় বড় বই কিনি, সেই বইগুলোতে থাকে প্রোনাউন, এবং সেই প্রোনাউন চ্যাপ্টারে কি থাকলো, বা নাউন সেই চ্যাপ্টারে কি থাকলো, অনেকগুলো এমসিকিউ থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, সেটার অ্যান্সার দেওয়া থাকে, অ্যান্সারটা কেন হলো ব্যাখ্যা দেওয়া থাকে, আমরা সেগুলো পড়ে পরীক্ষা দিতে যাই। কিন্তু ওইটা না করে যদি এই যেটা আমি দেখালাম এখন, এটা একটা অথেন্টিক ফাইল, এটা যদি আপনি একবার একটু পড়েন, এই 7টা পেজ আছে, পড়তে 14 মিনিট লাগবে, একটা পেজ পড়তে 2 মিনিট লাগে। তো এটা যদি আপনি একবার একটু পড়েন, তাহলে আপনার বেনিফিটটা কি? আপনি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বই বের করে এই প্রোনাউন চ্যাপ্টারে যান, যে কোনো এমসিকিউ আপনি সলভ করতে পারবেন। এই জন্য এই জিনিসটা করতে হয়। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যারা শুধুমাত্র স্পোকেন শিখতে চায় তাদের ওই জায়গাটা দরকার। আমি কিন্তু এখানে কিছু কম্পালসারি গ্রামার টপিক শেখাচ্ছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো যারা স্পোকেন কভার করতে চান তাদের জন্য দরকার, অর্থাৎ লাগবেই লাগবে। তো কোথায় লাগবে বা কিভাবে লাগবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। সেটা হচ্ছে এইখানে যে ওয়ার্ড গুলো, মানে এই যে ক্লাসিফিকেশন গুলো আমি পড়ালাম, আপনি এই সব ক্লাসিফিকেশন ভুলে যান, একটা জিনিস মনে রাখেন,
প্রত্যেকটা ক্লাসিফিকেশনের যে এক্সাম্পল গুলো আছে, মনে করেন 8 প্রকার প্রোনাউন আছে, এক একটাই 6টা করে এক্সাম্পল আছে, তো 6টা 48 বা মনে করেন 50টা এক্সাম্পল আমি এখানে পেয়েছি। এই 50টা এক্সাম্পলকে আপনার নেওয়া লাগবে। অর্থাৎ আপনি আমার কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন, সেই খাতায় বড় একটা হেডলাইন দিবেন যে প্রোনাউন, এই প্রোনাউন লিখে এই উদাহরণগুলো দিবেন। অর্থাৎ আমি যে শব্দগুলো পড়ালাম, এই দেখেন, এই যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, নান, নাথিং, হু, হুইজ, হোয়াট, দোজ, দিস, দ্যাট, হ্যাঁ, আই, ইউ, ইয়োর, আওয়ার, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত, আমরা চিনি, আমরা জানি যারা ইংরেজি চর্চা করি। এগুলো আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে যান, যে কোনো প্যাসেজ পড়তে যান, অ্যাজ ইউজুয়াল আপনাকে দেখতে হবে, ফেস করতে হবে মোস্ট ইউজফুল ওয়ার্ড। কিন্তু এই ওয়ার্ডগুলো মূলত কি, এদের অরিজিনটা কি, আমি আজকে কিন্তু সেইটাই বললাম, এগুলো সব প্রোনাউন। কি বললাম? প্রোনাউন। এগুলো বসে কোথায়, এদের প্লেসটা কোথায়? একটা বাক্যের শুরুতে অথবা একটা বাক্যের শেষে, সাবজেক্টে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। অর্থাৎ এইটা যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন, তাহলে বাক্যের শুরু আর শেষের জায়গাটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। আমরা অনেকেই প্রেজেন্টেশন দেওয়ার সময় শুরু করতে পারি না, শেষ করতে পারি না, এইটা নিয়ে সমস্যা হয় না। অর্থাৎ যারা শুধু স্পোকেন ডেভেলপ করতে চান, এই পার্ট অফ স্পিচ ধরে ধরে কিন্তু ভোকাবুলারি ডেভেলপমেন্টটা আসে। অর্থাৎ আপনাকে এখান থেকে ভোকাবুলারি গুলো নিতে হবে, এই ওয়ার্ড গুলো, এক্সাম্পল গুলো, এগুলো মোস্ট ইউজফুল। অ্যাজ ইউজুয়াল যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এগুলো আপনাদের লাগবে। তো বড় একটা হেডলাইন দিবেন যে প্রোনাউন, দেওয়ার পর কোনো আলাদা আলাদা ক্লাসিফিকেশন দেখারও দরকার নেই, সবগুলো ওয়ার্ড এখানে যে এক্সাম্পল গুলো আছে এক জায়গায় সিরিয়াল করেন। করার পর যেগুলোর আপনি অর্থ জানেন না, মিনিং জানেন না, প্রত্যেকের হাতে আপনাদের স্মার্টফোন আছে, ওই মিনিংটা, যেটার বাংলা অর্থ জানেন না, জাস্ট বাংলা অর্থটা লিখে আহ, আপনার খাতায় একটু লিখে রাখেন। এতটুকু করে রাখলেই হবে, এর বাইরে আর কিছু না। এইটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, এইটা যদি আপনারা কেউ করতে পারেন, এই জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছু না। এটা করতে পারলে আপনাদের এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি এতটুকু বলতে পারি, এই প্রোনাউনের জায়গাটা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না, কোনো ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হবে না। এই হচ্ছে একটা কথা। আর আমি আরেকটু দেখাবো একটা বিষয়, আমার একটু টাইম দেন, জাস্ট 1 মিনিট। একটা বিষয় আমি একটু বলবো, সেই এটা পাচ্ছি না, সরি। আচ্ছা, তো আমি দেখাবো। তো আমি কি বললাম, এই পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনারা কি বুঝতে পারছেন আমার কথাগুলো, বা নিতে পারছেন? হ্যাঁ, কি করতে হবে এখান থেকে? বোঝা গেল? যারা গ্রামার শিখতে চান, আর এই ক্লাস করার জন্য মানে এই যে বিষয়টা পড়ালাম, এগুলো আহামরি হার্ড কোনো টপিক না। আমি একটা কথা বলি, মনে করেন একটা অ্যাডভান্স গ্রামার আমি পড়াচ্ছি, ভালো কথা। এখন আপনি এটার উপর ক্লাসও করছেন, করছেন না? এখন অনেক কিছু হয়তো আপনি বুঝতে পারেননি, মনে করেন আমি এই টপিকটা পড়ালাম, আপনি 70% বুঝতে পারছেন, 30% বুঝতে পারেননি। কেন পারেননি? এটা অনেক রিজন থাকে, সাইকোলজিক্যাল অনেক থিংস থাকে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলা হয়। দেখেন, আমরা যে যে পেশারই থাকি, যে লেভেলেরই থাকে, ডে টু ডে লাইফে প্রতিদিন অনেক কাজ করতে হয়। এক একজন এক এক ঝামেলা ফেস করে, কারো টাকা পয়সার সমস্যা, কারো ফ্যামিলিতে সমস্যা, কারো রিলেশনশিপ জনিত সমস্যা, অনেক সমস্যা থাকে। এক একজন এক একটা সেক্টরে থাকে, এবং সবকিছু ওভারকাম করে আপনি রাতে আপনার একটা লেইজার টাইম, একটা ফ্রি টাইম বের করে আপনি এখানে ক্লাস করতে আসছেন, শিখতে আসছেন। এখন আমি যখন এই টাইমে আপনাকে পড়াচ্ছি, আমি একটা হার্ড টপিকস পড়াচ্ছি, আপনি হয়তো স্ক্রিনে দেখতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, দেখতে দেখতে আপনার আর ভালো লাগতেছে না, যেহেতু এটা কঠিন। আপনার ব্রেনে কিন্তু আপনার ওই সারা দিনের কাজ বা চিন্তা ভাবনা ওগুলো চলে আসে। তখন এটা আপনি দেখেন ঠিকই, বাট বুঝতে পারেন না। আবার আমি যখন একটু জোরে কথা বলতেছি, জোরে একটু ফোকাস করে উঠতেছি, আবার হয়তো আপনি এখানে অ্যাটেনশন দিচ্ছেন, আবার আপনি ভুলে যাচ্ছেন, আবার দিচ্ছেন। এইভাবে হয়তো আপনি 70% বুঝতে পারছেন, 30% পারেননি। এর জন্য কি করবেন? পরবর্তীতে আবার রেকর্ড দেখবেন এবং ফাইলটা পড়বেন, যেটাই করেন না কেন। রেকর্ড দেখলে আবার আপনার ওই টাইমটা চলে যায়। তো রেকর্ড দেখার থেকে, একবার তো আপনি লাইভ ক্লাস করছেন, চেষ্টা করবেন পিডিএফ ফাইলটা পড়া। ফাইলটা পড়লে কি হয়, এটা আপনার ভিতরে যায়, অর্থাৎ কনসেন্ট্রেশনটা একদম মানে মনের ভিতরে চলে আসে। আপনি যখন এটা আবার রেকর্ড দেখতে যাবেন, একটা ভিডিও প্লে করবেন, আপনি দেখবেন, কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। বাট এটা যদি পড়েন, একটু অ্যালাউডলি পড়েন, একটু লাউডলি পড়তে হবে, মনে মনে না, তাহলে জিনিসটা ভিতরে আসে। কারণ এটা তো বাংলা লেখা আছে, একবার আমি বুঝাই দিছি, কেন পারবেন না? আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন, আমাকে একটু টাইম দেন।